এটা একটা অভূতপূর্ব জিনিস। আমাদের মতো দেশে যেখানে একটা ক্রাইম এত বিস্তৃত ছিল সেটা জাস্ট রাতারাতি বন্ধ হয়ে গেছে। 24 ঘন্টাও লাগে নাই গুমটা ফেরত আসতে। ক্রাইমটা এরকমই, এটা একটা ভাইরাসের মতো। আপনি যদি দরজা খুলে দেন সেই দরজা দিয়ে কোনো না কোনো অশরীরী আত্মা ঢুকবেই ঢুকবে, এটা আপনি আটকাতে পারবেন না। বন্দীদের রেজিলিয়েন্স নিয়ে কথা বলে, যেটা আমি আজকে ফোকাস করতে চাই, নট ওনার সাথে যা যা অত্যাচার হয়েছে এটা তো বলাই বাহুল্য। যখন আমি ওনাকে পরবর্তীতে ফোন দিয়েছিলাম, মানে ওনার সাথে কথা বলার জন্য ডিরেক্টলি যখন ফোন দিয়েছিলাম, তখন উনি আমাকে বলেছে যে আপু আমি অনেক ব্যস্ত আছি, আপনাকে অমুক সময় দিতে পারবো, তখন কথা বলবো। আমি বলেছি যে কি ব্যাপার ভাই, আপনি কিসে ব্যস্ত আছেন? তখন উনি বলেছিলেন যে উনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন, উনি ওনার নেতার আন্ডারে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল। কেন জানেন? কারণ একজন গুমের ভিকটিম, তাকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি পরবর্তীতে বের হয়ে যখন বেরোতে পেরেছেন, যখন মুক্ত হয়েছেন, তখন উনি আবার গণতান্ত্রিক রাজনীতির ভেতরে প্রবেশ করেছেন। সিমিলারলি জুলাইয়ের সময়ও কিন্তু, অর্থাৎ জুলাইয়ের এই 36 দিনেও কিন্তু গুম হয়েছিল বেশ কিছু ছাত্রদের কথা আমি জানি যারা গুম হয়েছিল। তাদের মধ্যে শিবিরের বেশ কিছু ছেলে ছিল। একজনের ক্ষেত্রে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলার পরে একটা জিনিস কমন আমি দেখেছিলাম, যাদেরকে বের করা হয়েছিল এবং পরবর্তীতে কাশিমপুরে চালান দেওয়া হয় বা বিভিন্ন জেলে চালান দেওয়া হয়, ওনাদের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম যে যখন ওনারা খবর পেলেন যে হাসিনা পালিয়েছে, তখন জেলে এটার রিয়াকশন কি হয়েছিল। কারণ আমরা তো বাসায় একভাবে রিয়াকশন হচ্ছে, রাস্তায় আরেকভাবে রিয়াকশন হচ্ছে, জেলেরও একটা রিয়াকশন ছিল। সো অনেকগুলো অভিজ্ঞতা আমাকে বলা হচ্ছে। তার মধ্যে একটা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো যে ওনারা সবাই নামাজ পড়েছেন, তারপরে একত্র হয়ে দলীয় সঙ্গীত গেয়েছিলেন আর কি, সবাই মিলে গান গেয়েছিলেন। এই কারণে এই যে প্রতিবার আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন হচ্ছে, তার পরবর্তীতে প্রত্যেকবার গুম হয়েছে এবং আন্দোলন চলাকালীন গুম হয়েছে এবং পার্টি ভেদাভেদ কোনো করা হয়নি। যেমন প্রথম অভিজ্ঞতাটা বললাম হলো ছাত্র দলের, দ্বিতীয় অভিজ্ঞতা বললাম ছাত্র শিবিরের। কোনো ক্ষেত্রে কিন্তু কোনো কিছু, মানে আওয়ামী লীগ কিন্তু অপোজিশন কাউন্ট করছে না, সে গুম করে যাচ্ছে। এই এই ক্রাইমটা বন্ধ হয়েছে বাংলাদেশে। এটা একটা অভূতপূর্ব জিনিস। আমাদের মতো দেশে যেখানে একটা ক্রাইম এত বিস্তৃত ছিল সেটা জাস্ট রাতারাতি বন্ধ হয়ে গেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এটা ফেরত আসা এখন আমাদের জন্য ডেঞ্জারাস। কিন্তু দুঃখজনকভাবে সত্য হলো যে এটা ফেরত আসতে যাচ্ছে। শুধু ফেরত আসতে যাচ্ছে না, হিউম্যান রাইটস ওয়াচের মতে অলরেডি ফেরত এসেছে। আমি আপনাদেরকে টাইমলাইনটা বলি। এপ্রিলের 9 তারিখে বর্তমান সরকার সিদ্ধান্ত নেয় যে মানবাধিকার কমিশন আইনটাকে রিপিল করা হবে। রিপিল করে কি নিয়ে আসা হবে? আনা হলো আওয়ামী লীগ আমলের 2009-এর আইন। সেটাকে কিন্তু বর্তমানে কিন্তু ওটাই বলবৎ আছে। এপ্রিলের 9 তারিখে এটা হলো। ঠিক 10 তারিখে, অর্থাৎ জাস্ট একদিনের মাথায়, হিউম্যান রাইটস ওয়াচের মতে বাংলাদেশের প্রথম জুলাই পরবর্তী গুম সংগঠিত হলো। মানে একদিন, 24 ঘন্টাও লাগে নাই গুমটা ফেরত আসতে। ক্রাইমটা এরকমই, এটা একটা ভাইরাসের মতো। আপনি যদি দরজা খুলে দেন সেই দরজা দিয়ে কোনো না কোনো অশরীরী আত্মা ঢুকবেই ঢুকবে, এটা আপনি আটকাতে পারবেন না। আইনগুলোর ক্ষেত্রে আপনারা শুনবেন, সামনে এটা সংসদে উত্থাপিত হবে, তখন আপনারা অনেক ধরনের জিনিস শুনবেন। আমরা দেখেছি পূর্বের অভিজ্ঞতা আমাদেরকে বলে যে আইনের মারপ্যাচ, ছোট ছোট যুক্তি, এগুলো দিয়ে বারবার করে মানুষকে কনফিউজ করা হয়। কনফিউজ না, আমি বলবো অপতথ্যই ছড়ানো হয়। সে কারণে আমি আপনাদেরকে একদম পিওর ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি। আইনে সাজা বাড়ছে কি কমছে, এই হচ্ছে কি ওই হচ্ছে, ওগুলো কিচ্ছু দেখার দরকার নাই। শুধু দুটো আইনেই চেক করবেন যে তদন্ত ক্ষমতা কাকে দেওয়া হয়েছে। সাজা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, বিচার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, তদন্ত ক্ষমতা কার কাছে দেওয়া হয়েছে। এটা যদি ঠিক না হয়, রেস্ট অফ ইট আপনি যাই করেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি বলতে পারেন যে আমি একবার না, আমি 3বার ফাঁসি দিব প্রতিজন অপরাধীকে, ইট ডাজন্ট ম্যাটার যদি আপনি তদন্ত ঠিকভাবে না করতে পারেন। আপনি বলতে পারেন যে তুমি সময় মতো যদি তদন্ত রিপোর্ট না দাও তাহলে আমি এই করবো সেই করবো, কোনো অসুবিধা নেই। একজন যদি মিথ্যা তদন্ত রিপোর্ট লিখতে চায়, সে এক রাতেই লিখে দিতে পারবে, চ্যাট জিপিটি ইউজ করে লিখে দিবে আপনাকে।